আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এই মুহূর্তে আছি আমাদের শরীয়তপুরেই, আমাদের বাড়ি থেকে খুব কাছে। যেই ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন উনি হলেন মিজান ভাই। এই মিজান ভাই আমার কাছ থেকে আরও 2 থেকে 3 মাস আগে মুরগি এনেছিল। এরপরে আরও 1 থেকে 1.5 মাস আগে মুরগি এনেছে। তো মিজান ভাই মুরগি আনার পরে আমার কাছ থেকেই কিন্তু ফার্মিং শিখতেছে। এখন আমি মিজান ভাইয়ের কাছ থেকে জানবো যে আসলেও সে এই মুরগিগুলো কীভাবে কী করছে না করছে। আর এটার পাশাপাশি মিজান ভাইয়ের মুরগিগুলো কয়েকদিন ধরে মারা যাচ্ছে 1-2টা করে। এটার কারণটা কি সেটাও আপনাদেরকে জানাবো, কী কারণে মুরগি মারা যাচ্ছে। এই পর্যন্ত 7 থেকে 8টা মুরগির বাচ্চা মারা গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিজান ভাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনি তো এর আগে আমার কাছ থেকে মুরগি আনছিলেন। জি। এই মুরগিগুলা আপনি কেমন পাইছিলেন? আলহামদুলিল্লাহ, শুরু থেকেই সুস্থ। তারপর মোটামুটি 2 থেকে 2.5 মাস যাওয়ার পরে আপনি মুরগি আনার পরে, মুরগি আনার মানে 10-15 দিন পরে মুরগি তো অসুস্থ হয়েছিল মনে হয় না? হ্যাঁ, একটু অসুস্থ হয়েছিল। পরে আপনি যেই পরামর্শ দিয়েছেন সেই পরামর্শের মাধ্যমে মোটামুটি আলহামদুলিল্লাহ আবার সুস্থ হয়ে উঠছে। তা আবার কিছুদিন পরে আবার হালকা পাতলা একটু অসুস্থ হয়েছিল। এরপরে তো আপনি আবার মুরগি আনছিলেন। জি। যখন মুরগিগুলো বড় হয়েছে তখন দেখতে তো আপনার নিজের কাছেই ভালো লাগতো যে মুরগিগুলা অনেক বড় হয়েছে, এখন আপনার কাছে ভালো লাগতেছে। এরপরে আপনি আমাকে আবার বলছেন কিছু মুরগি দেওয়ার কথা, আমি আবার আপনাকে দিছি। জি। তো সেই মুরগিগুলো কি আপনি সুস্থ পেয়েছিলেন? হ্যাঁ, দ্বিতীয়বার মুরগি দিয়েছেন, ওটাও সুস্থ পেয়েছি। এখন দেখা যাচ্ছে অনেক সময় ওই মুরগি বড় হইতেছে, শেষের দিকে একটু ঝামেলা হয়, ঠান্ডা লাগে। তা ওই ঠান্ডার জন্য আবার নতুন করে কিছু ওষুধ। এই মুরগিটার কি হয়েছে আমি আপনাদেরকে একটু জানাই। আমি মিজান ভাইকে মেডিসিনের একটা লিস্ট দিয়েছিলাম, সেই মেডিসিনগুলো আনছে। ওইখানে একটি মেডিসিন ছিল, সেটার নাম হলো টিমসেন। আপনারা জানেন টিমসেন এটা হলো একটি জীবাণুনাশক স্প্রে। ভাইকে আমি বয়স দিয়ে বলে দিয়েছিলাম যে জীবাণুনাশক স্প্রেটা করতে, সে এটা খেয়াল করে নাই। আর একজন নতুন খামারি কোনটা টিমসেন কোনটা মনে করেন যে জিপিসি-8 মানে জীবাণুনাশক কোনটা, তো কীভাবে কী করতে হবে সেটা সে বুঝবেও না। ঠিক আছে, সে ওইভাবে বোঝে না, আমি মানে খেয়ালও করে না, আমি বয়স দিয়েছিলাম। যে কারণে এই পর্যন্ত খামারে কোনো ধরনের জীবাণুনাশক স্প্রে করা হয় নাই। যে কারণে দেখেন এখানে এই এলাকার এদিকে একটু দেখাও, এই দেখেন এই এলাকার চোখের দিকে ধারে কাছে যত মুরগি আছে এই সমস্ত মুরগিগুলো কিন্তু মরে সাফা। এই শীতের সময়, এই শীতের শুরুর দিক দিয়া শীতের শেষের দিক দিয়া রানীক্ষেতের আক্রমণ হয়, যে আক্রমণের ফলে অনেক মুরগি মারা যায়, অথবা আরও বিভিন্ন রোগে আক্রমণ করার ফলে, বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রমণ করার ফলে গ্রামের অনেক মুরগি মরে সাফা হয়ে যায়। তো এই কঠিন সময় তার খামারে কোনো ধরনের জীবাণুনাশক স্প্রে করা হয় নাই, এবং H5 H9 ভ্যাকসিন তো করাই হয় নাই। কারণ আপনারা জানেন H5 এবং H9 ভ্যাকসিনটা অনেক ব্যয়বহুল, এটা সবাই আসলে করতে পারে না, অনেক কম মুরগির জন্য, আর কম মুরগির জন্য এটা করে পোষায়ও না। তো যে কারণে H5 H9 ভ্যাকসিন করা হয় নাই। H5 H9 ভ্যাকসিন যদি নাও করায়, তারপরও যদি কেউ জীবাণুনাশক স্প্রে নিয়মিত ব্যবহার করে, তাহলে কিন্তু তার খামারে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো যাই হোক, এই জীবাণুনাশক স্প্রেটা করা হয় নাই এতদিন পর্যন্ত। আর দ্বিতীয় যে সমস্যা হয়েছে, মুরগিকে কৃমির ডোজ দেওয়া হয়েছে। কৃমির ডোজ দেওয়ার পরের দিনেই মুরগি দেখে অসুস্থ, 2টা মুরগি মারা গেছে। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের অনেক অনেক উপকার হবে। কৃমির ডোজের যে ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, আমি সব ভিডিওতে বলে দিই, আপনারা কখনো অসুস্থ মুরগিকে কৃমির ডোজ দিবেন না। অসুস্থ মুরগিকে কৃমির ডোজ দিলে হিতে বিপরীত হবে, কোনো লাভ তো হবে না, আর উল্টা আপনার মুরগি মারা যাবে। মুরগি মারা গেলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন। তো এই মুরগিগুলা যে অসুস্থ ছিল এটা বোঝাও যায় না। ওভাবে কৃমির ডোজ দেওয়ার পরের দিন 2টা মুরগি মারা গেছে। এরপরে মুরগি অনেক অসুস্থ, মুরগির ঠান্ডা, এরপরে মুরগি চুনা পায়খানা করে, অর্থাৎ মুরগিকে ঠান্ডা এবং রানীক্ষেতে একসাথে আক্রমণ করছে। তো কৃমির ডোজ দেওয়ার আগে যদি এই সমস্যাটা ধরা যায় তো বুঝতে পারতো, তখন কিন্তু আপনার মুরগি যেই কয়টা মারা গেছে মারা যাইতো না। যেহেতু আপনার আরেকটা সমস্যা হলো যে আপনার কৃমির ডোজ দেওয়ার পরে মুরগিকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না। কৃমির ডোজ দেওয়ার পর মুরগিকে অ্যান্টিবায়োটিক দিলেও মুরগি মারা যায়। কারণ আমরা যখন মুরগিকে কৃমির ডোজ দেই,
কৃমির মেডিসিন এটা একটা বিষাক্ত জিনিস। মুরগির লিভার এবং কিডনিতে এই কৃমির মেডিসিনটা আক্রমণ করে, যার ফলে মুরগিটা অনেকটা দুর্বল থাকে। কৃমির ডোজ দেওয়ার পরে মুরগিকে মাল্টিভিটামিন দিতে হয়, এর পাশাপাশি লিভার টনিক দিয়ে মুরগিকে পরিপূর্ণ সুস্থ করতে হয়। সুস্থ করার পরে তার যদি 10-15 দিন পরে অ্যান্টিবায়োটিক দেয় তাহলে সমস্যা হয় না, কিন্তু আপনার কৃমির ডোজ দেওয়ার পরপরই অ্যান্টিবায়োটিক করাটা মুরগির জন্য মারাত্মক ক্ষতি। যেহেতু কৃমির ডোজ দেওয়া হয়েছে এবং তারপরে মুরগি অসুস্থ হয়ে মারাও যেতেছে, মুরগি প্রচুর পরিমাণে ঠান্ডা, সেই ক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকে না। এই মুহূর্তে আমাদের হাই লেভেলের অ্যান্টিবায়োটিক ব্যবহারও করতে হবে। মুরগিকে যতটুকু টিকানো যায় কিছু করার আর থাকে না। এইভাবেই মূলত এই মিজান ভাইয়ের খামারের কয়েকটা মুরগি মারা গেছে। তো আপনারা যারা দেশি মুরগির খামারি আছেন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এই জীবাণুনাশক স্প্রে, এই দেখেন বন্ধুরা, এটার ভিতর কিন্তু জীবাণুনাশক স্প্রে গলানো হয়েছে। ক্রিমসেন 1 লিটার পানিতে 1 গ্রাম ব্যবহার করা হয়েছে। তো এই জীবাণুনাশক স্প্রেটা একটি খামারের জন্য অত্যন্ত জরুরি। এই জীবাণুনাশক স্প্রেটা হলো একটি খামারের তালা, বায়োসিকিউরিটি। আপনি একটা খামার করছেন, সেই খামারে যদি তালা না মারেন তাহলে এই মুরগি তো রাত্রে চুরি হয়ে যেতে পারে, তাই না? তাহলে এই যে জীবাণুনাশক স্প্রেটা দেখতে পাচ্ছেন, এটাও খামারের একটি তালার মতো। এই জীবাণুনাশক স্প্রেটা যদি আপনারা ব্যবহার না করেন তাহলে আপনাদের মুরগিকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ করবে। আপনারা যখন দূর থেকে এসে খামারে ঢুকবেন অবশ্যই আপনারা জীবাণুনাশক স্প্রে করবেন। কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এই পায়ের তলা সুন্দর করে স্প্রে করে ভিজায় ফেলাইবেন, তারপর আপনার পাশাপাশি শরীরেও সুন্দর করে স্প্রে করবেন। স্প্রে করে যদি আপনারা ভিতরে ঢোকেন তাহলে আপনাদের খামারে কোনো বাহিরের রোগ জীবাণু ভাইরাস ঢুকবে না। মনে করেন আপনি বাজারে গেছেন একটি মুরগি কিনতে, অথবা আপনি মুরগি কিনতে যান নাই, আপনি বাজার করতে গেছেন, মুরগি যেখানে বিক্রি হয় সেই পথ দিয়ে গেছেন, অথবা মুরগির একজন পাইকার আপনার সাথে রাস্তায় দেখা হয়েছে, কথা বলছেন, আপনি বাজারেও যান নাই। এমন একজন লোক আছে যে অসুস্থ মুরগির কাছ থেকে আসছে, আপনি তার সাথে দেখা করছেন, তার সাথে আপনার কথা হয়েছে, আপনি এসে আবার সরাসরি খামারে ঢুকে গেলেন, তাহলে কিন্তু সে যে জীবাণু বহন করে এনেছে সেই জীবাণুটা আপনার খামারে প্রবেশ করলো। এই কারণে প্রিয় বন্ধুরা আপনারা সবসময় সতর্ক থাকবেন, বাহিরের কোনো ধরনের জীবাণু যেন আপনাদের খামারে প্রবেশ করতে না পারে। এই জন্যই বায়োসিকিউরিটি অর্থাৎ খামারের তালা, জীবাণু স্প্রে আপনারা ব্যবহার করবেন সবসময় অত্যন্ত গুরুত্বের সাথে। মিজান ভাই একটু এদিকে আসেন। মিজান ভাই, আমার কাছ থেকে যে আপনি মুরগি এনেছেন, একটু ক্যামেরার দিকে তাকান। আনার পরে আমি আপনাকে ফার্মিং শেখাচ্ছি। জি। তো এই পর্যন্ত আপনার কতদিন হয়েছে মুরগি আনছেন? প্রায় 3 মাস। 3 মাস। এই 3 মাসে আপনি যতবার আমার সাথে যোগাযোগ করছেন, আপনি কি আমাকে পাশে পাইছেন? হ্যাঁ, সব সময় পাশে পেয়েছি এবং কি সব সময় মানে পরামর্শ দিয়ে আসছেন, খোঁজ খবর আপনি নিয়েছেন যে মুরগির কী অবস্থা, এখন কোন অবস্থায় আছে, এখন কতটুকু হয়েছে, কোনো ঝামেলা আছে কিনা, এই ধরনের আপনি পরামর্শ দিয়েছেন। আচ্ছা ভাই, আপনার কাছে যদি একটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হলো কেউ যদি চায় তার মুরগি পালন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, সে যদি চায় একা একা সে একটি খামার শুরু করবে, দেশি মুরগি হোক যেই মুরগি হোক, বিশেষ করে আপনার যদি আপনি পোলট্রি আনেন তাহলে কিন্তু এটা আপনার পরিশ্রমের, কিন্তু দেখা যায় যে যার কাছ থেকে বাচ্চা আনছেন সে কিন্তু আপনাকে একটা গাইডলাইন দেয়, অথবা ডিলার থেকে আপনার বাচ্চা আনেন সরাসরি, ঠিক আছে, কোনো খামার থেকে তো আনেন না। তাহলে আপনারা যেই ডিলার থেকে বাচ্চাগুলো আনেন তারা কিন্তু আপনাকে একটা গাইডলাইন দেয়, মোটামুটি একটু সহজ, তাই না? কিন্তু যদি আপনি দেশি খামার করেন, দেশি খামারে কিন্তু ভাই কাজ একটা না, বিভিন্ন পর্যায়ের কাজ আছে। আপনি যদি মুরগি বড় করে মার্কেটিং করতে না পারেন তখন তো কিন্তু আপনার ঝামেলা হবে, মুরগি বেচতে পারবেন না। আপনি কি জানেন যে খামারে যে মুরগিগুলো থাকে সেই মুরগিগুলো বাইরে ছেড়ে যে পালবেন, আপনারা দেখেন এই যে বাইরে যে মুরগিগুলো ছাড়া, ওই যে ওইখানে দেখাও, ওই যে দেখেন আপনারা বাইরে মুরগিগুলো ছাড়া থাকে, এই মুরগিগুলো কিন্তু আপনার এই দেখেন এখানে দেখেন এই যে ময়লা আছে না, দেখেন এই কলের পাড়ে ময়লা আছে, এই ময়লার এখানে আসবে, এই ময়লাগুলো পাড়াবে, বিভিন্ন নোংরা জায়গায় কিন্তু এই মুরগিগুলো যায়, যার ফলে এদের মুরগির পাটা কালা হয়ে যায়। কালা হওয়ার কারণে মানুষে মানে বুঝতে পারে যে যখন আমরা বাজারে মুরগি বিক্রি করতে নেই তখন বুঝতে পারে যে মুরগির পায়ে ময়লা আছে কিনা, যদি ময়লা থাকে তখন তারা বুঝে যে এটা পিওর দেশি মুরগি। যদি আপনি খামারের মধ্যে দেশি মুরগি বড় করেন
আপনি তাকে ফিট না দেন, তারপর যখন আপনি বিক্রি করতে নেবেন তখন দেখবে যে পাটা সাদা সাদা হলে বুঝবে এটা দেশি মুরগি, এটা খাবারের মুরগি। দেশি মুরগি হইলেও তারা বলবে। এই জন্য একটা গুরুত্বপূর্ণ একটা টেকনিক আছে, যে টেকনিকটা হলো আপনি যখন দেশি মুরগিকে মাংসের জন্য প্রস্তুত করবেন তাকে ফিট দেওয়া যাবে না, তাকে ভুট্টা গম ইত্যাদি এগুলো দিতে হবে। এবং আপনি যে বাউন্ডারির মধ্যে মুরগিগুলো রাখবেন সেখানে গোবর ছিটায় রাখতে হবে জায়গায় জায়গায়। কেন রাখবেন জানেন? সেই গোবরগুলো মুরগি সোলাবে, সোলাইলে মুরগির পাটা নোংরা হবে। কারণ আপনি যে বাউন্ডারি দেবেন সেই বাউন্ডারির ভিতর তো নোংরা থাকবে না, এবং গোবরের মধ্যে পোকামাকড় হবে, সেগুলো মুরগি খাবে। যখন এইভাবে করবেন, বাজারে যখন মুরগি বিক্রি করতে নেবেন তখন পাইকাররা বুঝবে না এটা পিওর ব্রিডের দেশি মুরগি, এটা অরিজিনাল দেশি মুরগি, এটা বাইরে ছেড়ে বড় করা হয়েছে। আপনার খামারের মুরগি এটা পাইকার বুঝতেও পারবে না। এটা হলো মুরগির, দেশি মুরগির মার্কেটিংয়ের সবচেয়ে বড় একটা বিষয়। এই ধারণা যদি আপনার না থাকে আপনি মুরগি বিক্রিও করতে পারবেন না। মুরগিগুলা এগুলো বড় করা, এগুলো ডিম দিবে, ডিম থেকে বাচ্চা ফুটাবে, ডিমগুলো ফুটাবে, বাচ্চাগুলো আবার বড় করবে, বড় করার পরে সেগুলো মার্কেটে সেল দিবে। এই প্রসেসগুলো সম্পূর্ণ যদি সে না জানে তাহলে তো খাবার ঘরে টিকে থাকতে পারবে না। এই 3 মাস পর্যন্ত এই মুরগিগুলার যত সময় যত গাইডলাইন আমি করেছি, আমার যে প্রথমবার যে মুরগিগুলা মিজান ভাই এনেছে সেগুলো অলরেডি ডিমের কাছাকাছি চলে আসছে, ডিম দিবে হয়তো আরও অল্প কিছুদিনের ভিতরেই, আরও 15 থেকে হয়তো 1 মাসের ভিতরেই মুরগিগুলা ডিম দিবে, তাদের পেটে ডিম আছে। তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটা, যে কেউ যদি নতুন করে নিজে নিজে শুরু করতে চায় দেশি মুরগি, কখনো সে পারবে না, সে অনেক ক্ষতিগ্রস্ত হবে। তাকে যদি আমি গাইডলাইন এই পর্যন্ত না করতাম, তার অনেক মুরগি এই পর্যন্ত মারা যেত, মুরগিগুলো টিকে রাখতে পারতো না। কারণ কয়েকবারই সমস্যা হয়েছে, কয়েকবার আমি গাইডলাইন করছি, এরপরে মনে করেন যে মেডিসিন দেওয়ার দরকার সেগুলো দিয়েছি। এখন যে মুরগিগুলো এই অবস্থায় আছে, এখনও আমি মুরগিগুলো সুস্থ করার জন্য, মুরগি অলরেডি অনেক সুস্থ আছে, আপনাদেরকে দেখাবো। তো এখনও মুরগিগুলোকে পুরোপুরি ঠিক করার জন্য বিভিন্ন মেডিসিন পরামর্শ আমি দিয়ে আসতেছি। তো এগুলো যদি সে না পাইতো, মুরগি কীভাবে টিকাইতো বলেন? এ পর্যন্ত অনেক মুরগি মারা যাইতো। শুরু দিয়ে যদি এরকম একটা ধাক্কা থাকে তাহলে তো সে খামার করার চিন্তাই বাদ দিয়ে দিবে। তো ভাই আপনার কাছে একটা জিনিস জানার, যে আপনার কেউ যদি একা একা শুরু করতে চায় তার দ্বারা কি এটা সম্ভব? কখনো এটা পারবে না, সম্ভব না, কারণ পরামর্শ ছাড়া কোনো কিছু হয় না। আপনি পারতেন না, আমি নিজেও পারতাম না, কারণ আমি যদি শুধু বাচ্চাই আনলাম, এটার ভিতরে কি আছে না আছে এগুলো আমি কিছুই বুঝলাম না। কোন সময় রোগ হইলো, কোন সময় কী রোগ হইলো, কোন সময় কোন রোগের ওষুধ খাওয়াতে হবে, এটা আমি কিছু জানি না। তাহলে এইভাবে আমি মুরগি আনি না, কোনো লাভ হবে না, কারণ মুরগি মারা যাবে, আরও লস। এই জন্য আলহামদুলিল্লাহ আপনার পরামর্শ মোটামুটি অনেক উপরে উঠতেছি। আলহামদুলিল্লাহ আপনি সামনে থেকে আরও ভালো কিছু পরামর্শ দিবেন, হ্যাঁ, সবসময় আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তা তো অবশ্যই থাকবো ভাই, ইনশাআল্লাহ। আর এখন আমি দেখাবো যে ভাইয়ের মুরগিগুলা কি অবস্থা। আসো, তুমি আসো। না আমি একটু দরজা দিল। এই হলো মুরগিগুলোর অবস্থা। এই মুরগিগুলো আমার কাছ থেকে আনছে। তো এই মুরগিগুলো আসলে এখন যদি আমি দেখি, দেখেন আমার নিজের মনটাই ভরে যায়, এত সুন্দর মুরগিগুলা। তো যে এগুলোকে বড় করছে, এই পর্যন্ত লালন পালন করতেছে, তাদের তো মায়াটা আর অনেক বেশি। আর এখানে যেই ভাইকে আমি ক্যামেরাতে দেখাইছি, মিজান ভাই, ওনার শ্রম খুবই কম। এখানে তার ওয়াইফ সময় দিয়েছে, কারণ সে তার ঢাকা ব্যবসা সেগুলো দেখাশোনা করে। তো ওদের ভাবি এখানে সময় দিয়েছে, তার অনেক শ্রম এখানে। মুরগিগুলার এখনও ঠান্ডা আছে, ইনশাল্লাহ মেডিসিন চলতেছে, খুব দ্রুত মুরগিগুলা পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে। আশা করি যেই কয়টা মুরগি মারা গেছে আর সামনে মর্টালিটির হার একবারই কমে যাবে। হয়তো দু একটা কাটা যাইতে পারে, বেশি কাটা যাবে না। যদি আপনার কৃমির মেডিসিনটা যদি আগে না দেওয়া হইতো, ঠান্ডার একটা ডোজ যদি আগে করে দেওয়া হইতো, তাহলে মুরগির সমস্যাটা খুবই কম হইতো। তো এটা আসলে করা হয় নাই, নতুন মানুষ এভাবে এরকম আইডিয়াও তাদের ছিল না। তো দেখেন আপনারা, মুরগিগুলো কিন্তু অত্যন্ত সুন্দর, দেখেন চমৎকার মুরগি। তো আপনারা যারা খামারিরা আছেন অথবা মুরগি পালতে চাইতেছেন, অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন।
এখানে দেখেন একটি মুরগি আছে, ঝুটি আছে মুরগি। এরকম ঝুটিওয়ালা মুরগি আরো আছে। ভাইকে আমি দিয়েছিলাম 1 মাসের মুরগি, সে যদি মনে করেন যে একবারে 0 বাচ্চার মুরগি নিত তাহলে হয়তো সমস্যা আরও বেশি হইতে পারতো। আপনারা যারা মনে করেন দেশি মুরগির খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই কোনো দেশি মুরগির খামার থেকে মুরগি সংগ্রহ করবেন, তাহলে ভালো মানের কোয়ালিটি সম্পন্ন যে মুরগিটা আছে সেটা আপনারা পাবেন। যদি আপনারা কোয়ালিটি সম্পন্ন মুরগি চান তাহলে অবশ্যই খামারের থেকে নিতে হবে। খামারের থেকে না নিয়ে যদি আপনারা বাজার থেকে মুরগি নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হিতে বিপরীত হতে পারে। একটি মুরগির জন্য সমস্ত মুরগিগুলো শেষ হয়ে যেতে পারে। এই দেখেন এখানে একটি মুরগি আছে, এটারও ঝুটি আছে। এরকম ঝুটিওয়ালা আর অনেক মুরগি আছে। ধরো তো বন্ধুরা, আপনাদেরকে মিজান ভাইয়ের খামারটি দেখানোর চেষ্টা করলাম এবং এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারলেন, জানতে পারলেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের যদি এই ভিডিওটি বিন্দু পরিমাণ হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সব অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।